আসসালামু আলাইকুম। আমি সাবিরা জামান, প্রভাষক পরিণীতি, মহানগর আইডেল স্কুল অ্যান্ড কলেজ নবম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদের স্বাগতম। তোমাদের জন্য অষ্টম দিনের মতো অনলাইন ক্লাস নিয়ে আজকে হাজির হলাম। আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করবো অধ্যায় 2 অধিকারের শ্রেণীবিভাগ নিয়ে। অধিকার দুই প্রকার: নৈতিক অধিকার এবং আইনগত অধিকার। দেখো, নৈতিক অধিকার এখানে দেওয়া আছে আমাদের সুন্দর করে বই, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। নৈতিক অধিকারটা কি? নৈতিক অধিকার মানুষের বিবেক, সামাজিক নৈতিকতা এবং ন্যায়বোধ থেকে আসে। যেমন দুর্বলের সাহায্য নেওয়ার অধিকার নৈতিক অধিকার। আর নৈতিক অধিকার হচ্ছে মানুষের যে আচার আচরণ, ন্যায়বোধ থেকে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে নৈতিক অধিকার। আর নৈতিক অধিকার বিভিন্ন সমাজ বিভিন্ন রকম হতে পারে। দেখো, আমরা দাগিয়েছি আমি বই, তোমরা এভাবে দাগায় মুখস্থ করবে। এই যে নৈতিক অধিকার, নৈতিক অধিকারটা মূলত হচ্ছে মানুষের বিবেক। তুমি বিবেক দ্বারা তাড়িত হয়ে তুমি যে কাজটা মানুষ করে থাকে সেটাই তার নৈতিকতা। আর এর জন্য এটার জন্য রাষ্ট্র কোনো আইন তৈরি করে না, এটা মানুষের বিবেক থেকে উৎসারিত হয়। আর এর জন্য এটা যদি তুমি নাও করো তাহলে রাষ্ট্র তোমার জন্য কোনো শাস্তির ব্যবস্থা করবে না। আর নৈতিক অধিকার বিভিন্ন সমাজ বিভিন্ন রকম হতে পারে। তারপর আছে দেখো আইনগত অধিকার। আইনগত অধিকারটা খুবই ইম্পর্টেন্ট, যেসব অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত এবং সেগুলোকে আইনগত অধিকার বলে। এটা আমরা ভালো করে সংজ্ঞাটা মুখস্থ করব। তার মানে আইনগত অধিকার রাষ্ট্র সৃষ্টি করেছে এবং এটা রাষ্ট্র অনুমোদন দিয়েছে, যেটা সকল জনগণের মেনে চলাটা খুবই কর্তব্য। দেখো, এখানে বলা আছে যেসব অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অনুমোদিত সেগুলোকে আইনগত অধিকার বলে। দেখো, আইনগত অধিকার আবার 3 প্রকার। এই যে দেওয়া আছে সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার আর হচ্ছে অর্থনৈতিক অধিকার। তাহলে আইনগত অধিকার কয় প্রকার? 3 প্রকার: সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার আর হচ্ছে অর্থনৈতিক অধিকার। এটা যে সংজ্ঞাগুলো দেওয়া আছে তোমরা মুখস্থ করে নেবে। এখানে সামাজিক অধিকার কাকে বলে সেই সংজ্ঞা দেওয়া আছে, রাজনৈতিক অধিকার কাকে বলে সেই সংজ্ঞাটাও দেওয়া আছে এবং অর্থনৈতিক অধিকার কাকে বলে সেটার সংজ্ঞাটা খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো, দেওয়া আছে সামাজিক অধিকার কি? সমাজের সুখে শান্তিতে বসবাস করার জন্য আমরা যেসব সামাজিক অধিকার ভোগ করি, যেমন জীবন রক্ষার অধিকার, চলাফেরার স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার, পরিবার গঠনের অধিকার, শিক্ষার, এই যে অধিকারগুলো আমি আন্ডারলাইন করেছি এগুলা পুরোটাই মুখস্থ করতে হবে। এগুলো থেকে আলাদা আলাদা করে অনেক সময় এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে চলাফেরার স্বাধীনতা কোন ধরনের অধিকার, তখন আমরা লিখতে পারবে যে সামাজিক অধিকার। তাহলে সামাজিক অধিকারের পুরোটাই আমরা মুখস্থ করব। এরপরে চলে যাও রাজনৈতিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার, নির্বাচিত হওয়ার এবং সকল প্রকার অভাব অভিযোগ আবেদনের মাধ্যমে প্রতিকার পাওয়ার অধিকারকে অধিকার বলে, রাজনৈতিক অধিকার বলে। মানে তুমি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং নির্বাচিত হওয়ার অধিকার আছে এবং তোমার নির্বাচনে দাঁড়ানোর অধিকার রয়েছে। এরপর যেহেতু অর্থনৈতিক অধিকার, একজন নাগরিকের জীবনকে উন্নত এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্র প্রদত্ত অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। যেমন যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার এবং অবকাশ লাভের অধিকার এবং শ্রমিক সংঘ গঠনের অধিকার। এগুলো হচ্ছে ব্যক্তির রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার। তাহলে আমরা কি জানলাম? যে অধিকার হচ্ছে 2 প্রকার: নৈতিক অধিকার এবং আইনগত অধিকার। আর নৈতিক অধিকারটা মানুষের বিবেক থেকে উৎসাহিত, এর জন্য আইনের কোনো ব্যবস্থা নেই। আর আইনগত অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত, এটা যদি তুমি ভঙ্গ করো তাহলে রাষ্ট্র কর্তৃক তোমাকে শাস্তি প্রয়োগ করতে পারবে। আবার আইনগত অধিকার 3 প্রকার: সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার। তাহলে এই যেখানে দাগানো যেভাবে দেওয়া আছে তোমরা খুব সুন্দর করে এটা মুখস্থ করবে। তারপরে চলে যাওয়া হচ্ছে তথ্য অধিকার আইন। তথ্য অধিকার আইন কি? তথ্য অধিকার আইন, দেখো, জনগণের মৌলিক অধিকার রক্ষার জন্য ক্ষেত্রে তথ্য অধিকার আইনটি যুগান্তকারী আইন। এই লাইনটা দাগাই নেবে। এবং এটা আইনটা কত সালে হয়েছে? দেখো, এই আইনটা হচ্ছে 5 এপ্রিল। এই আইনটা হয়েছে 5 এপ্রিল 2009 সালে তথ্য অধিকার আইনটা প্রতিষ্ঠিত হয়েছে। তাই তথ্য অধিকার আইনটা কত সালে হয়েছে? 5 এপ্রিল 2009 তথ্য অধিকার আইনটা হয়েছে। তা এতটুকুই আমরা জানবো যে তথ্য অধিকার আইন কি। তথ্য অধিকার আইন হচ্ছে জনগণের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে যে আইনটা যুগান্তকারী আইন। তথ্য অধিকার আইন হচ্ছে জনগণের মৌলিক অধিকার রক্ষার জন্য যুগান্তকারী আইন। এটা কত সালে হয়েছে? 5 এপ্রিল 2009 এটা প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে পরের অংশ, সেটা হচ্ছে নাগরিকের কর্তব্য। তোমরা চলে যাও নাগরিকের কর্তব্য। রাষ্ট্রের প্রতি নাগরিকের যেমন অধিকার রয়েছে অনুরূপ রাষ্ট্রের প্রতি নাগরিকের কী রয়েছে? কর্তব্য রয়েছে। কর্তব্য পালন ব্যতীত নাগরিক শুধু অধিকার ভোগ প্রত্যাশিত নয়। কথাটার অর্থ কী? রাষ্ট্রের নিকট নাগরিকের যেমন অধিকার আছে অনুরূপভাবে রাষ্ট্রের প্রতি আবার কিছু কী আছে? কর্তব্য আছে। কর্তব্যগুলো কার? আমার, তোমার, সবার।
তো রাষ্ট্র যেমন তোমাকে অধিকার দিবে, তুমি ঠিক রাষ্ট্রের প্রতি কর্তব্য সম্পাদন করবে। কর্তব্য পালন কর্তব্য পালন ছাড়া শুধু অধিকার ভোগ করা প্রত্যাশিত নয়। প্রত্যাশিত মানে কি, আশা করা যায় না। বিভিন্ন অধিকার প্রদানের মাধ্যমে রাষ্ট্র নাগরিকের নিজের প্রতি অনুগত ও দায়িত্বশীল করে তোলে। রাষ্ট্রপ্রদত্ত অধিকারের মাধ্যমে নাগরিকের জীবন কী হয়, বিকশিত হয়। এর বিনিময়ে রাষ্ট্রের প্রতি অনুগত থাকা। তাই অনেক সব প্রশ্ন আসতে পারে যে নাগরিকের কর্তব্যগুলো কী কী, যেখান থেকে 1-2 করে আমি লিখেছি, তোমরা খেয়াল করো। এটা তো সংজ্ঞা তুমি লিখতে পারো যে নাগরিকের কর্তব্য কী। তখন আমরা লিখব যে রাষ্ট্র নাগরিককে যে অধিকার প্রদান করে তার বিনিময়ে রাষ্ট্র যে কর্তব্য সম্পাদন করে সেটাকে নাগরিকের কর্তব্য বলে। আর নাগরিকের কর্তব্যগুলো কী কী, 1 নম্বর দেখো দেওয়া আছে অনুগত থাকা। আমি এখানে 1-2 করে লিখেছি অনুগত থাকা, সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা, নিয়মিত কর প্রদান করা। এরপরে আছে তোমার আইন মান্য করা এবং রাষ্ট্র প্রদত্ত অন্যান্য দায়িত্ব ও পালন নাগরিকের কর্তব্য। এরপর আছে কর্তব্যের শ্রেণীবিভাগ। কর্তব্যের কিছু কী আছে, শ্রেণীবিভাগ আছে। সেগুলো কি কি, অধিকার ভোগ্যর দিকে নাগরিকরা যেমন দায়িত্ব পালন করে তাকে কর্তব্য বলে। যে খুব সুন্দর করে দেওয়া আছে কর্তব্য কি, কর্তব্য একটা সংজ্ঞা দেওয়া আছে এখানে দেখো, যে অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকরা যেসব দায়িত্ব পালন করে তাকে কর্তব্য বলে। আমরা এই সংজ্ঞাটা আমি আন্ডারলাইন করেছি, এটা তোমরা খুব ভালো করে বাসায় মুখস্থ করবা, কারণ প্রশ্ন আসতে পারে জ্ঞানমূলক প্রশ্ন যে কর্তব্য কী। এরপর দেখা যাচ্ছে কর্তব্যের শ্রেণী বা কর্তব্য 2 প্রকার, সেই অধিকারের মতোই আইনগত কর্তব্য আর হচ্ছে নৈতিক কর্তব্য। আমরা অধিকারের কর্তব্য অধিকারের শ্রেণীবিভাগ 3টা পড়েছি না, নৈতিক অধিকার, আইনগত অধিকার, কর্তব্যের ক্ষেত্রেও ঠিক তাই। নৈতিক কর্তব্য একই কথা, যে নৈতিক কর্তব্য মানুষের বিবেক এবং সামাজিক ন্যায়বোধ থেকে আসে, যেমন নিজে শিক্ষিত হওয়া, সন্তানদের শিক্ষিত করা, রাষ্ট্রের সেবা করা, এরপর বিশ্ব মানবতার সাহায্যে এগিয়ে আসা। তার মানে মানুষের বিবেক থেকে যে ন্যায়বোধটা উৎসারিত হয় সেটা হচ্ছে তার নৈতিক কর্তব্য। যেমন আমরা সবাই জানি যে নিজেকে ভালোবাসতে হবে, শিক্ষিত হতে হবে, সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে, তারপর সমাজে বসবাস করতে হবে, সমাজে বসে কিছু কর্তব্য পালন করতে হবে, রাষ্ট্রের সেবা করতে হবে। এগুলো হচ্ছে আমার নৈতিকতা থেকে আসে। তো রাষ্ট্রের সেবা যদি আমি না করি, রাষ্ট্র কিন্তু আমার জন্য কোনো আইন তৈরি করে নাই, কিন্তু আমার এটা কর্তব্য রাষ্ট্রের সেবা করা। তাহলে আমরা শিখলাম নৈতিক কর্তব্যটা কি। আমি তোমাদের সামনে যে লাইনগুলো আন্ডারলাইন করেছি কলম দিয়ে, তোমরা সেই লাইনগুলো আন্ডারলাইন করে নাও, অবশ্যই লাইনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এরপর চলে যাও আইনগত কর্তব্য। রাষ্ট্রের দ্বারা আইন দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে। দেখো আমি লাইনটা আন্ডারলাইন করেছি, তোমরা সুন্দর করে আন্ডারলাইন করে নাও যে রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে। রাষ্ট্রের প্রতি আনুগত্য, তারপরে আইন মান্য ও কর প্রদান করা নাগরিকের আইনগত কর্তব্য। রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকতে হবে এবং আইন মান্য করতে হবে এবং কর প্রদান করতে হবে, এগুলি হচ্ছে নাগরিকের কর্তব্য। আর এসব কর্তব্য আইন দ্বারা স্বীকৃত। আমরা এতটুকু মুখস্থ করব। এই যে আমি দাগিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তোমরা এটা মুখস্থ করবে। তারপরে আসো এই কর্তব্যগুলো, এই যে তো কর্তব্য 2টা আছে, এই কর্তব্যগুলো ছাড়াও আরও কিছু কর্তব্য আছে। যেমন দেখো এখানে লিখে আছে যে নিম্নে আরও কয়েকটি কর্তব্যের কথা আলোচনা করা হলো। সেটা কি কি, সেটা হলো যে রাষ্ট্রের প্রতি আনুগত্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, সংবিধান, রাষ্ট্রীয় মূলনীতির প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন ইত্যাদির মাধ্যমে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা উচিত। তার মানে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা একটা কর্তব্যের মধ্যে আমার পড়ে। তারপরে চলে যাও আইন মান্য করা। আইন মান্য করাটা কি, দেখো এটা কিন্তু একটা কর্তব্য, যে আমাদের জীবন ও সম্পত্তি স্বাধীনতার রক্ষক হচ্ছে আইন। আমাদের জীবন, সম্পত্তি ও স্বাধীনতার রক্ষা কবচ হচ্ছে আইন। মানে আমাদের জীবনটা যে আমাদের আছে, সম্পত্তি এবং স্বাধীনতা রক্ষা করছে কে, আইন। আইন যদি না থাকে তাহলে কিন্তু আমাদের জীবনের, সম্পত্তির কোনো স্বাধীনতা থাকতো না। আইন আছে বলেই কিন্তু আমরা স্বাধীন, এবং আইন আছে বলেই কিন্তু আমাদের জীবনের নিরাপত্তা আছে, আমাদের সম্পত্তির নিরাপত্তা আছে। এই জন্যই বলা হয় যে আইন কেন মান্য করতে হবে। আইন যদি মান্য তুমি না করো তাহলে আমাদের জীবন, সম্পত্তি এবং স্বাধীনতা রক্ষা হবে না। এই জন্য বলা আছে আইন আমাদের জীবন, সম্পত্তি ও স্বাধীনতা রক্ষা কবচ। আইন সবার জন্য সমভাবে প্রযোজ্য। আইনের অবর্তমানে মানে আইন ছাড়া সমাজ জীবন হয়ে ওঠে অরাজকতাপূর্ণ। আইনবিহীন সমাজ, রাষ্ট্র ও নাগরিক কল্পনাই করা যায় না। নাগরিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্র আইন প্রণয়ন করে। সুতরাং
নাগরিকের আইন মান্য করা কর্তব্য। তোমরা খেয়াল করো, আমি কিন্তু আইন মান্য করা পুরো পয়েন্টেই পড়েছি। কেন পড়েছি? এখানে একটা প্রশ্ন হয়, আইনের অনুশাসন কি। দেখো আমি পড়ে লিখেছি আইনের অনুশাসন কি। এই আইন মান্য করা থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, আইনের অনুশাসন কি। যদি এই প্রশ্নটা আসে যে আইনের অনুশাসন কি, তখন কিন্তু এই পুরো অংশটাই তোমাদের লিখতে হবে। এই দেখো আমি দাগিয়ে রেখেছি, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে তোমাদের আইনের অনুশাসন কি। তাহলে আইন মান্য করা পুরো পয়েন্টটাই কিন্তু আমরা মুখস্থ করবো, কারণ এখান থেকে আলাদা একটা প্রশ্ন হতে পারে। তারপরে চলে যাও কর প্রদান করা। রাষ্ট্র পরিচালনা করতে সরকারের প্রচুর অর্থের প্রয়োজন হয়। রাষ্ট্র পরিচালনা করতে সরকারের প্রচুর অর্থের প্রয়োজন, এজন্য সরকার নাগরিকের উপর প্রত্যক্ষ পরোক্ষ কর আরোপ করে। প্রত্যক্ষ কর কোনটি? প্রত্যক্ষ কর কোনটি? প্রত্যক্ষ কর হচ্ছে যেটা তুমি রাষ্ট্রকে সরাসরি দিচ্ছ। যেমন তোমার একটা বাড়ি আছে, তুমি বাড়ি বাবদ সরকারকে প্রতি বছর খাজনা দিচ্ছ। তোমার জমি আছে, জমির জন্য খাজনা দিচ্ছ। তোমার একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের জন্য তুমি সরকারকে খাজনা দিচ্ছ। তো এই যে বা তুমি বিদেশ থেকে কোনো পণ্য আনতেছো, এই জন্য সরকারকে তুমি শুল্ক দিচ্ছ। তো এই যে এটা হচ্ছে প্রত্যক্ষ কর, যেটা সরাসরি দেখা যাচ্ছে। আর পরোক্ষ কর কোনটি? যেমন তুমি একটা পণ্য কিনলা, সেই পণ্যের সাথে তুমি ভ্যাট দিচ্ছ, এটা কিন্তু দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যে তুমি সাপোজ তুমি একটা ম্যাচ কিনলা, একটা ম্যাচের দাম 1 টাকা, এখানেও কিন্তু একটা ভ্যাট আছে। তো তুমি যে এই ভ্যাটটা দিচ্ছ, এটা হচ্ছে পণ্যের সাথে যেটা আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে পরোক্ষ কর। আর কোনো কিছু বাবদ সরাসরি আমরা যেটা দেই, যেমন দোকান হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, জায়গা জমি, এইগুলোর জন্য, মালামালের জন্য, তো এগুলোর জন্য যে সরাসরি আমি যেটা দিই সেটা হচ্ছে প্রত্যক্ষ কর। আর কোনো কিছু পণ্য ক্রয় করার সময় আমি যে করটা সরকারকে দিই সেটা হচ্ছে পরোক্ষ কর। তাহলে কর প্রদান কর, কারণ তোমার কর ছাড়া কিন্তু কোনো রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্রের তো আর নিজস্ব কোনো অর্থ নাই, অর্থের তো জনগণের টাকা দিয়ে কিন্তু সরকার পরিচালিত হয়। জনগণের টাকার বিনিময়ে কিন্তু সরকার চলে। এই জন্যই সরকার জনগণের উপর বিভিন্নভাবে কর ধার্য করে এবং জনগণের টাকায় কিন্তু সরকার পরিচালিত হয়। এই জন্য কর প্রদান করা রাষ্ট্রের কর্তব্য। কর যদি তুমি ঠিকমতো প্রদান না করো, তাহলে রাষ্ট্রের উন্নয়নটা সঠিকভাবে হবে না। রাষ্ট্র পরিচালনা করতে সরকারের প্রচুর অর্থের প্রয়োজন হয় এবং এজন্য সরকার নাগরিকের উপর প্রত্যক্ষ পরোক্ষ কর আরোপ করে। কাজেই নিয়মিত ও যথাযথভাবে কর প্রদান করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। তারপরে চলো শিক্ষার্থীরা, নাগরিক অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক। এটা খুব ভালো করে তোমরা বাসায় মুখস্থ করবে যে অধিকার ও কর্তব্য দুটি ভিন্ন হলেও এদের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আর এই অধিকার কর্তব্য হলো, যেমন প্রথমত দেখো দেওয়া আছে এখানে সুন্দর করে যে অধিকার ভোগ করলে কর্তব্য পালন করতে হয়, যেমন ভোটাধিকার। আর ভোটাধিকার নাগরিকের অধিকার, ভোটাধিকার প্রয়োগ নাগরিকের কর্তব্য। একটি ভোগ করলে অন্যটি পালন করতে হয়। সুতরাং বলা যায় অধিকার ভোগের মধ্যে কর্তব্য নিহিত থাকে। দেখো এই যেখানে অধিকার কর্তব্য, এখানে পয়েন্ট করে দেওয়া আছে 1 2 3 4 4টা পয়েন্ট দেওয়া আছে। তোমরা এই 4টা পয়েন্ট সুন্দর করে বাসায় মুখস্থ করবে, কারণ এটা সুন্দর একটা প্রশ্ন যে অধিকার কর্তব্যের মধ্যে পার্থক্য। অনেক সময় সম্পর্ক আসলে এটা লিখলেই চলবে, একই বিষয় একই। ধরো যে অধিকার ভোগ করলে কর্তব্য পালন করতে হয়, একটা লাইন লিখলা। এরপর লেখা যায় একজন অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে নির্দেশ করে। খুব সোজা, এটা বাসা নিজেরা মুখস্থ করতে পারবে। অধিকার ও কর্তব্যের সম্পর্কে এটা নিজেরা বাসায় মুখস্থ করে নেবে। এরপরে চলে যায় সৃজনশীল প্রশ্ন। এখানে কিছু সৃজনশীল দেওয়া এমসিকিউ দেওয়া আছে। দেখো যে কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকার অন্তর্ভুক্ত করতে হবে? সম্পত্তির ভোগের অধিকার। সমাজভেদে কোন অধিকারটি ভিন্নতা হয়? নৈতিক অধিকার। এই যে ভিতরের লাইনগুলো পড়লে কিন্তু এই প্রশ্নগুলো পারা খুবই সহজ। অধিকার ভোগ করতে হলে প্রয়োজন কি? প্রয়োজন সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করা প্রয়োজন, সরকারি কাজে সহযোগিতা করা প্রয়োজন, অন্যকে পথ চলতে সাহায্য করা। সবগুলি আমার করা উচিত, এই জন্য এটা ক খ গ 3টে উত্তর হবে। তারপরে চলে যাও, দেখো পরের অংশে যে জনাব হাফিজের মানিকগঞ্জে একটি দিয়াশলাই কারখানা, দিয়াশলাই মানে কি ম্যাচ আর কি, ম্যাচ কারখানা আছে। যিনি তার কারখানা আয়ের ওপর প্রতি বছর সরকার নির্ধারিত কর পরিশোধ করেন। এই যে বললাম যে প্রতিষ্ঠান বাবদ যে তুমি যে সরকারকে দিচ্ছ, এটা হচ্ছে প্রত্যক্ষ কর। তো জনাব হাফিজের দায়িত্বটিকে কি বলা হয়? কি কর্তব্য বলা? আইনগত কর্তব্য। এটা আইন করে বলা, কারণ এই দেখো আইনগত কর্তব্যের মধ্যে কিন্তু এই যে দেখো এই যে আইনগত কর্তব্য, এই যে আইনগত কর্তব্যের মধ্যে কিন্তু আমাদের ছিল কর প্রদান করা। দেখেছো, আইনগত কর্তব্যের মধ্যে আমাদের কিন্তু কর প্রদান করাটা ছিল। এরপরে চলে যাও, জনাব হাফিজের উক্ত দায়িত্বটির সাথে নিচের কোনটি অন্তর্ভুক্ত? রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি। আমি যেটা বলেছিলাম যে রাষ্ট্রে যদি তুমি ঠিকমতো কর প্রদান না করো, তাহলে কিন্তু রাষ্ট্রের অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হতে পারবে না। এই জন্য রাষ্ট্রের কর প্রদান করা রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অন্যতম জরুরি। এরপরে চলে যাওয়া হচ্ছে সৃজনশীল প্রশ্ন। ক ইউনিয়নে প্রায় 80% লোক শিক্ষিত।
উক্ত ইউনিয়নের নির্বাচনে নাগরিকগণ এক্স ওয়াই ও ব্যক্তির মধ্যে এক্স ব্যক্তিকে সৎযোগ্য বলে চেয়ারম্যান নির্বাচিত করেন। নির্বাচিত হওয়ার পর এক্স ব্যক্তির এলাকার একটি বিদ্যালয়ে একজন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তার ভাইয়ের ছেলে প্রার্থী হলেও যোগ্য প্রার্থীকে অগ্রাধিকার দিয়ে তিনি নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেন। কথাটার মূল কথা হচ্ছে একটা ইউনিয়নে সাপোজ ধরো 80% লোক শিক্ষিত, মানে 100 ভাগের মধ্যে 80 জন লোক শিক্ষিত। উক্ত ইউনিয়ন নির্বাচন নাগরিকগণ এক্স ওয়াই ব্যক্তির মধ্যে দুজন ব্যক্তি দল ধারাইছে, একজন নাম এক্স, একজন নাম ওয়াই। তার মধ্যে এক্স ব্যক্তিকে যোগ্য বলে তারা চেয়ারম্যান নির্বাচিত করে ওই এলাকার জন্য, ওই ইউনিয়নের জন্য চেয়ারম্যান নির্বাচিত করে। এক্স ওয়াই দুজন ব্যক্তির মধ্যে এক্সকে যোগ্য মনে করে চেয়ারম্যান নির্বাচিত করে, এবং চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এক্স ব্যক্তি এলাকার একটি বিদ্যালয়ে যখন শিক্ষক নিয়োগ হয় তখন তার ভাইয়ের ছেলে প্রার্থী ছিল, কিন্তু ভাইয়ের ছেলেকে প্রার্থী হলেও তিনি যোগ্য প্রার্থীকে নিয়োগ দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, কত বছর পূর্বে প্রাচীন গ্রিসের নাগরিকতার ধারণা জন্ম? তোমরা জানো 2500 বছর পূর্বে প্রাচীন গ্রিসের নাগরিকতার ধারণা জন্ম হয়। দ্বৈত নাগরিকতাকে ব্যাখ্যা করো। তোমাদের দ্বৈত নাগরিকতাকে আমি পড়িয়েছি, এটা তোমার বইয়ে দেওয়া আছে, সুন্দর করে মুখস্থ করে নিবা। এরপরে ক ইউনিয়নের নাগরিকদের মধ্যে কোন ধরনের কর্তব্যপরায়ণতা লক্ষ্য করা যায়? এখন প্রশ্ন হতে পারে, ক ইউনিয়নের নাগরিকদের মধ্যে কোন ধরনের কর্তব্যপরায়ণতা লক্ষ্য করা যায়? কোন ধরনের কর্তব্যপরায়ণতা লক্ষ্য করা যায়? দেখো শিক্ষার্থীরা এখানে বলছিল যে নৈতিক কর্তব্য, এখানে আসে নৈতিক কর্তব্য। তাহলে আমরা লিখবো যে ক ইউনিয়নের নাগরিকদের মধ্যে নৈতিক কর্তব্যপরায়ণতা লক্ষ্য করা যায়। এখন নৈতিক কর্তব্য যেটা দেওয়া আছে লিখবা ছোট করে। এক্স ব্যক্তির সুনাগরিক হওয়ার সত্য যাচাই করা। হ্যাঁ, এক্স ব্যক্তির সুনাগরিক, কারণ তার কি ছিল? বিবেক। তার বিবেক খুব বেশি, এখানে তার বিবেক ছিল, বিবেকের দ্বারাই তো সে এটা কাজ করলে। আমরা লিখবো যে এক্স ব্যক্তির সুনাগরিকতা সত্য যাচাই করা। হ্যাঁ, লিখবো যে হ্যাঁ, এক্স ব্যক্তি অবশ্যই সুনাগরিক, কারণ তার সুনাগরিকতার যে গুণ তিনটি তার মধ্যে একটি গুণ তার মধ্যে খুব ভালো ছিল, সেটা হচ্ছে তার বিবেক। তার বিবেক দ্বারাই সে সৎ এবং যোগ্য প্রার্থীকে বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগদান করেছেন। এভাবে লিখবো। এরপরে হচ্ছে পীযূষ চক্রবর্তী কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করে কানাডায় চলে যায়। তিনি কানাডার ভাষা শিখে সরকারি চাকরিতে যোগদান করে সততার পরিচয় দেন। তার আবেদনের প্রেক্ষিতে কানাডার সরকার তাকে নাগরিকত্ব প্রদান করে। বাংলাদেশ থেকে কানাডায় বিমানে যাওয়ার পথে কানাডার আকাশসীমার মধ্যে তার স্ত্রী রাহুল নামে একটি পুত্র সন্তানের জন্ম দেন। এখানে শিক্ষার্থী দেখো বোঝায় ভাষা আছে, আমরা তোমাদের পড়েছিলাম যে আমেরিকা, কানাডা এরা কিন্তু জন্মস্থান নীতি অনুসরণ করে। জন্মনীতি তো আছেই, বাবা মার যে দেশের নাগরিক হবে সন্তানও সে দেশের নাগরিক হবে, কিন্তু কানাডা এবং আমেরিকা এরা জন্মস্থান নীতি অনুসরণ করে। এই জন্য কানাডার আকাশসীমার মধ্যে যেহেতু তার সন্তান মানে পীযূষ চক্রবর্তী স্ত্রী যখন কানাডার আকাশসীমার মধ্যে প্রবেশ করে তখন কিন্তু তার রাহুল নামে একটি সন্তান হয়, তাহলে পুত্র সন্তান হয়। তাহলে ওই সন্তানটি কিন্তু কানাডার নাগরিকতা অনুযায়ী, তিনি জন্মস্থান নীতি অনুযায়ী সে কানাডার নাগরিক হতে পারবে। দেখো, বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক গৃহীত তথ্য অধিকার আইনটি কত তারিখে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে? তোমাদের পড়িয়েছিলাম যে বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক গৃহীত তথ্য অধিকার আইনটি 2009 সালে, যেটা উত্তর হচ্ছে 2009 সালে 5 এপ্রিল রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। নাগরিকের অধিকার বলতে কী বোঝায়? যে নাগরিকের অধিকার আমি তোমাদের পড়িয়েছি, আমি উত্তর তোমাদের দেখা দিচ্ছি নাগরিকের অধিকারটা কী। এই যে তোমাদের পড়ানো হয়েছিল খুব সুন্দর করে, এই যে আমি পড়াইছিলাম তোমাদের, এই যে নাগরিক অধিকার, এই যে দাগায় দিয়েছি, এই যে নাগরিক অধিকারটা কি দেখি, যে নাগরিক অধিকার তোমাদের দাগাই দিয়েছিলাম, এটাই মুখস্থ করবে। এটা হচ্ছে নাগরিক অধিকার উত্তর, এই যে অংশটা। ওকে, এরপরে চলে যাও, রাহুল কোন দেশের নাগরিক হবে? খুব সিম্পল উত্তর, না তোমরা লিখবা যে রাহুল তার বাবা মার অনুযায়ী, তার বাবা মার নীতি অনুযায়ী বাবা মার জন্মনীতি অনুযায়ী বাংলাদেশের নাগরিক হবে, এবং যেহেতু সে কানাডার আকাশসীমার মধ্যে জন্মগ্রহণ করেছে এই জন্য সে জন্মস্থান নীতি অনুযায়ী সে কানাডারও নাগরিক হবে। এভাবে উত্তর লিখতে হবে যে রাহুল বাংলাদেশের নাগরিক হবে এবং কানাডারও নাগরিক হবে। তাহলে বাংলাদেশের নাগরিক কেন হবে? কারণ তার বাবা মা বাংলাদেশের নাগরিক। আর কানাডার নাগরিক কেন হবে? কারণ কানাডা জন্মস্থান নীতি অনুসরণ করে, আর সে যেহেতু কানাডার আকাশসীমার মধ্যে প্রবেশের সময় জন্মগ্রহণ করেছে এই জন্য সে কানাডারও নাগরিক হতে পারবে। এরপরে ব্যাখ্যাটা লিখবা, ব্যাস শেষ। এরপরে চলে যাও, পীযূষ চক্রবর্তী কি শুধুই কানাডার নাগরিক? পীযূষ চক্রবর্তী কি শুধু কানাডার নাগরিক? লিখবা যে না, পীযূষ চক্রবর্তী শুধুই কানাডার নাগরিক নয়, পীযূষ চক্রবর্তী বাংলাদেশেরও নাগরিক, কারণ তিনি বাংলাদেশে বসবাস, বাংলাদেশে তার জন্ম হয়েছিল, আর বাংলাদেশে তার বাবা মা যেহেতু বাংলাদেশ, এই জন্য পীযূষ চক্রবর্তী বাংলাদেশেরও নাগরিক। উত্তরের সপক্ষে যুক্তি। লিখবা যে না, পীযূষ চক্রবর্তী শুধু কানাডারই নাগরিক, পীযূষ চক্রবর্তী বাংলাদেশেরও নাগরিক। তাই সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের অধ্যায় 2 আলোচনা এখানে শেষ হয়ে গেল। তোমরা খুব বাসায় ভালো করে প্রস্তুতি নিবে এবং যতটুকু আমি পড়িয়েছি বই দাগাই দিতে হবে তোমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে।
আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। আর একটা সৃজনশীল প্রশ্ন বারবার করে পড়লে তোমাদের বিষয়টা কিন্তু বুঝতে অনেক সহজ হবে। এই জন্য সৃজনশীল প্রশ্নগুলো বারবার পড়লে উত্তর লিখতে সহজ হয়। তাহলে শিক্ষার্থী, আজকে আমরা অধ্যায় 2 এখানেই শেষ করলাম। আশা করি নেক্সট ক্লাসে আমরা